হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব কোম্পানিজ ফাইনাল অ্যাকাউন্টস। তো এই যে চ্যাপ্টারটা আসলে কঠিন সবাই বলছে, কিন্তু কঠিন হয়েছিল অতটা না। আসলে জিনিসটা হয় কি, এই অঙ্কগুলো খুব লেন্দি হয়, ফলে পুরো একটা অঙ্ক অ্যাটেম্প্ট করতে একটা স্টুডেন্টের অনেক টাইম লেগে যায়, তাই না? তো আসলে আসলে অঙ্কটা হয় কি, 3 থেকে 4 পাতার মধ্যে অঙ্কটা হয়। তো যাই হোক, আমি যতটা সহজভাবে বোঝানো সম্ভব এবং মুখস্থ করানো সম্ভব আমি সেটাই ট্রাই করব। আচ্ছা, কোম্পানিজ ফাইনাল অ্যাকাউন্ট আর আমরা ক্লাস 11-12 ফার্স্ট সেমিস্টারে যে ফাইনাল অ্যাকাউন্ট করেছি তার মধ্যে ডিফারেন্স কোথায়? কোম্পানিজ ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হয় কোম্পানিজ অ্যাক্ট 2013 শিডিউল 3 অনুযায়ী। এইটা নতুন এসছে, আজ থেকে 5 বছর আগে কিন্তু এটা দরকার ছিল না, তাই না? তো এই শিডিউল 3 অনুযায়ী আমাদের কোম্পানিজ ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হবে, যেখানে আমাদের ট্রেডিং থাকবে না, পিএল থাকবে এবং আমাদের ব্যালেন্স শিট থাকবে, এবং তার সাথে আমাদের যেটা অপরিহার্য একটা জিনিস সেটা হচ্ছে নোটস টু অ্যাকাউন্ট। এই নোটস টু অ্যাকাউন্টটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো ওয়ার্কিংস না, এটা কিন্তু অঙ্কেরই একটা অপরিহার্য পার্ট, যেটা না করলে তুমি নাম্বারই পাবে না। আমরা যে ক্লাস 12-এ ক্লাস 11-এ যে ফাইনাল অ্যাকাউন্ট করে এসেছি, তার থেকে এটার ডিফারেন্স খালি এটাই যে হচ্ছে আমাদের ব্যালেন্স শিট যেটা হয়, ব্যালেন্স শিট আমাদের কিন্তু হরাইজন্টাল হয়। মানে আমরা দুটো পার্ট করি মাঝখান থেকে, আমাদের বাদিকের পার্টটা হয়ে যায় লাইবিলিটি, ডান দিকের পার্টটা হয়ে যায় অ্যাসেট। কিন্তু এইখানে আমাদের কিন্তু ওরকম হরাইজন্টাল ব্যালেন্স শিট না, আমাদের ভার্টিক্যাল ব্যালেন্স শিট আমাদের মেনটেন করতে হবে। তার সাথে প্রফিট অ্যান্ড লসও আমাদের ওরকম মাঝখান থেকে ডাক কেটে আমাদের ওইরকম হরাইজন্টাল হবে না, আমাদের সবই মেনলি আমাদের সব কিছুই ভার্টিক্যালি আমাদের মেনটেন করে রাখতে হবে। ক্লাস 11-12-এর ফাইনাল অ্যাকাউন্টের সামান্য নলেজ যদি থাকে বা নাও থাকে, তাহলেও এই অঙ্ক করা খুবই সহজ, কিন্তু খুবই লেন্দি হয়। এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে, এই অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আমরা এখন শুরু করব স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে। এইটার 2-3টে পার্ট হয়, ঠিক আছে, পুরো ফাইনাল অ্যাকাউন্টের। ফার্স্ট হচ্ছে গিয়ে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে গিয়ে ব্যালেন্স শিট, এবং থার্ড হচ্ছে গিয়ে নোটস টু অ্যাকাউন্ট। নোটস টু অ্যাকাউন্টটা কিন্তু অঙ্কেরই পার্ট। হ্যাঁ, তো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তোমরা এখন একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার এখানে যা যা লেখা আছে একদম ওপর থেকে নিচ অবধি পুরো পেজটার পুরো জিনিসটা কিন্তু তোমাদের আগে লিখে নিতে হবে খাতার মধ্যে। কোনো ওরকম কোনো বাদ দিলে চলবে না যে এটা নেই তাই এটা লিখবো না, যে অঙ্কে থাক না থাক পুরো ডিটো কপি করে রাখতে হবে। মানে এইটা আগে লিখে নেবে, তারপর অঙ্ক শুরু করবে। সেম গোস ফর ব্যালেন্স শিট। তো ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আছে টোটাল রেভিনিউ। রেভিনিউ মানে কি, ইনকাম। সহজ ভাষা বলতে গেলে রেভিনিউ মানে ইনকাম। তো আমাদের এখানে এ দিয়ে আচ্ছা, পার্টিকুলার নোটস নাম্বার আর অ্যামাউন্ট। এখানে নোটস নাম্বারে কিন্তু আমাদের সামান্য ওয়ার্কিং চলেও কিন্তু আমাদের ওখানে চলে যেতে হবে। ডাইরেক্ট কোনো অ্যামাউন্ট থাকলে আমাদের নোটসে কিছু লিখতে হবে না, ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো। কিন্তু যদি আমাদের এখানে সামান্য কিছু থাকে তাহলে কিন্তু আমাদেরকে নোটসে দেখিয়ে তারপর এখানে আনতে হবে। যাই হোক, ফার্স্ট আছে কি টোটাল রেভিনিউ। আমরা ক্লাস 11-12 এবং আমাদের ফার্স্ট সেমিস্টারে আমরা প্রফিট অ্যান্ড লসে যা যা আমাদের ক্রেডিট সাইডে লিখতাম, সেই জিনিসগুলো আসবে আমাদের টোটাল রেভিনিউ এই কলমটার আন্ডারে। এই টোটাল রেভিনিউ লেখা আছে তার নিচে, মানে টোটাল রেভিনিউ কনসিস্ট হবে ওই প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডের অ্যামাউন্টগুলো নিয়ে। ফার্স্ট এখানে আছে এ দিয়ে আছে রেভিনিউ ফ্রম অপারেশন। রেভিনিউ ফ্রম অপারেশন মানে সেলস। আমাদের যা সেলসের ভ্যালু থাকবে সেলস আমাদের লিখে দিতে হবে, কিন্তু সেলস রিটার্ন থাকতে পারে। তাই আমাদের নোটস টু অ্যাকাউন্টে গিয়ে তখন কী করতে হবে, সেলস এত টাকা লেস সেলস রিটার্ন এত টাকা করে আমাদের ফাইনাল যে অ্যামাউন্ট হবে সেটা আমাদের নিয়ে এখানে বসাতে হবে, নোট নাম্বার দিতে হবে 1। আর যদি অঙ্কে সেলস রিটার্ন না থাকে তাহলে কোনো ব্যাপারই নেই, জাস্ট নিচে একটা দাগ মেরে সেলস বলে লিখে আমরা বসিয়ে দেবো সেলসের অ্যামাউন্ট। এটা গেল আমাদের সেলস। সেকেন্ড হবে হচ্ছে গিয়ে আদার ইনকাম। আদার ইনকামের জন্য আমাদের নোটস অ্যাকাউন্ট খুলতেই হবে, কারণ আদার ইনকামে অনেক কিছু থাকতে পারে। যেরকম আমরা পিএলএ ক্রেডিট সাইডে যে সেলস বাদে যেগুলো লিখতাম, কী কী লিখতাম, রেন্ট রিসিভ লিখতাম, ডিসকাউন্ট রিসিভ লিখতাম, কমিশন রিসিভ লিখতাম, আরও কিছু থাকতে পারে যেখানে বলবে যে সেটা ইনকাম হয়েছে কোনো রকমভাবে আদার দ্যান সেলস। আদার ইনকাম মানে কিন্তু সেলস হবে না, সেলস ছাড়া যে ইনকাম, তো সেইগুলো আমরা এখানে লিখে দেবো। আদার ইনকাম দিয়ে যদি অনেকগুলো থাকে আদার ইনকাম দেবো, ওদিকে নোটস অ্যাকাউন্টে যাবো, আদার ইনকাম বলে কলম কাটবো, আমি দেখিয়ে দেবো নোটস অ্যাকাউন্টও। আদার ইনকাম বলে কলম কাটবো, করে প্রত্যেকটা অ্যামাউন্ট যোগ করে দেখিয়ে প্রত্যেকটা অ্যামাউন্ট যোগ করে এখানে এসে লিখে দেবো, নোটস নাম্বার দিয়ে দেবো যেটা আমাদের হবে, 1 হলে 1, 2 হলে 2। এটা আমাদের হয়ে গেল টোটাল রেভিনিউ, ঠিক আছে। এরপর আসবে বি দিয়ে টোটাল এক্সপেন্সেস। আমাদের পিএল অ্যাকাউন্টে ডেবিট সাইডে আমরা যা যা লিখতাম ডেবিট সাইডে সেগুলো। এবারে এখানে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি কস্ট অফ মেটেরিয়াল কনজিউম। সেই মেটেরিয়াল কনজিউম আমরা যে কস্ট শিটে পড়েছিলাম, এই জিনিসটা দেয় না, ঠিক আছে, এই জিনিসটা দেয়ই না, ম্যাক্সিমাম অঙ্কে থাকে না এই জিনিসটা, তাও যদি দিয়ে দেয় নর্মাল লিখে দেবে।
তারপরে আছে পারচেস অফ স্টক ইন ট্রেড, এইটা হচ্ছে কি আমাদের পারচেস। সেম আমরা যেরকম সেলসের যেরকম লিখলাম সেরকম যদি আমাদের পারচেসের মধ্যে পারচেস রিটার্ন থাকে, তাহলে আমরা কী করবো, নোটস অ্যাকাউন্টে যাবো, পারচেস এত অ্যামাউন্ট লেস পারচেস রিটার্ন এত অ্যামাউন্ট বাদ দিয়ে আমরা ফাইনাল যে অ্যামাউন্টটা সেটা আমরা এখানে লিখে দেবো এবং নোটস নাম্বার অ্যাকর্ডিং টু যা হবে আমরা দিয়ে দেবো। এরপরে আছে চেঞ্জ ইন ইনভেন্টরি, এইটা একটু বোঝার বিষয় আছে, এটা আমি একটা সূত্র বলে দিতে পারি কিন্তু আমি চাই তোমরা বোঝো। চেঞ্জ ইন ইনভেন্টরি, আচ্ছা আমরা যে পিএল অ্যাকাউন্টে এই এক্সপেন্সেসগুলো করছি এগুলো কী, এগুলো হচ্ছে আমাদের পিএল অ্যাকাউন্টের ডেবিট সাইডে, তাই তো। আর ইনভেন্টরি দু ধরনের হয়, একটা ওপেনিং হয় একটা ক্লোজিং হয়। তাহলে যখন আমরা এটা ডেবিট সাইডটা করছি তার মানে ডেবিট সাইডে আছে আমাদের কি, ডেবিট সাইডে আছে আমাদের ওপেনিং স্টক এবং ক্রেডিট সাইডে আছে কি আমাদের ক্লোজিং স্টক। তাহলে আমরা কি করব, আলটিমেট আমরা কি করছি, জিনিসটা আমরা বাদ দিচ্ছি সব কিছুই, কারণ আমরা টোটাল রেভিনিউ তো সব এখানে যোগ করেছি এবং টোটাল এক্সপেন্সেস সবগুলো বাদ দেবো। তাই চেঞ্জ ইন ইনভেন্টরিতে আমাদের কী করতে হবে, টোটাল আমাদের ওপেনিং স্টক যা থাকবে তার থেকে ক্লোজিং স্টকটা জাস্ট বাদ দিতে হবে। কারণ আমাদের এই পুরো জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে পিএল অ্যাকাউন্টের ডেবিট সাইডের জিনিস হচ্ছে, আর ক্লোজিং স্টকটা কি, ক্লোজিং স্টক হচ্ছে আমাদের পিএল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডের জিনিস। তো এই বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আমরা এখানে লিখবো, সেটা প্লাসে হোক মাইনাস হোক ডাজেন্ট ম্যাটার, যা থাকবে এটা লিখে দেবো। ওর জন্য জিনিসটা হচ্ছে চেঞ্জ ইন ইনভেন্টরি, তাই না, শুধু ইনভেন্টরি না, শুধু ইনভেন্টরি কিন্তু যাবে আমাদের এর সাথে ব্যালেন্স শিটে যাবে। তারপরে আসবে এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস। এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেসে আমরা লিখবো যে যে জিনিসগুলো আমরা এমপ্লয়িদের দিচ্ছি, আমাদের নিজেদের এমপ্লয়িদের কী কী দিতে পারি, স্যালারি দিতে পারি, ওয়েজেস দিতে পারি, তো এগুলোই আসবে। আর একটা মাথা রাখতে হবে, কমিশন কিন্তু আমরা নিজেদের এমপ্লয়িদের দিই না, ফলে কমিশন কিন্তু আসবে না এখানে। এরপরে আসবে আমাদের ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্টে কী আসতে পারে, যেগুলো আমাদের ইন্টারেস্ট যেগুলো আছে সব ইন্টারেস্টগুলো আমাদের এখানে আসবে, এক্সপেন্সেস হিসেবে যে ইন্টারেস্টগুলো থাকবে সেগুলো আসবে। ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন পরের পয়েন্ট। ডেপ্রিসিয়েশন মানে কি, কোনো ফিক্সড অ্যাসেটসের ডেপ্রিসিয়েশন আমরা জানি। অ্যামোটাইজেশনটা কি, অ্যামোটাইজেশন হয় হচ্ছে গিয়ে ইনট্যাঞ্জেবল অ্যাসেটসে, যে আমরা যেগুলো ধরতে পারি না, আমরা যেগুলো দেখতে পারি না কিন্তু সেগুলো থাকে বলে বিজনেসটা আছে। যেরকম কী হতে পারে, ট্রেডমার্ক হতে পারে, কপিরাইট হতে পারে, পেটেন্ট হতে পারে। তো এই জিনিসগুলোর অ্যামোটাইজেশন মানে এগুলোরও এক ধরনের ডেপ্রিসিয়েশন হয়। ফিক্সড অ্যাসেটস দু ধরনের হয়, ট্যাঞ্জেবল হয়, ইনট্যাঞ্জেবল হয়। ট্যাঞ্জেবল মানে কি, যে আমরা টাচ করতে পারি, আমরা ফিল করতে পারি, আমরা বুঝতে পারি, এবং ইনট্যাঞ্জেবল মানে হচ্ছে আমরা সেটা বুঝতে পারি না। এখন এই ডেপ্রিসিয়েশনটা হয় হচ্ছে ফিক্সড অ্যাসেটসের ওপরে, কোনো আমার জিনিসের দাম কমলো আমরা ডেপ্রিসিয়েশন ধার্য করি। অ্যামোটাইজেশনটা হয় আমাদের আর ইনট্যাঞ্জেবল অ্যাসেটসের ব্যাপারে, যেখানে আমাদের গুডউইল থাকে, আমাদের পেটেন্ট ট্রেডমার্ক এগুলো থাকে। তো ওটা আমরা এখানে লিখে দেবো। এটারও সেম আমাদের নোটস করতে হবে। আচ্ছা আমি বলতে ভুলে গেছিলাম, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেসে স্যালারি থাকতে পারে, ওয়েজেস থাকতে পারে, এগুলো সব যোগ করে কিন্তু আমাদের লিখতে হবে নোটস নাম্বার দিয়ে। ফাইন্যান্স কস্টও সেম জিনিস, আমাদের ফাইন্যান্স কস্ট কিন্তু সব যদি যা যা থাকবে সেগুলো কিন্তু যোগ করে আমাদের নোটস নাম্বার দিয়ে, নোটস নাম্বার কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না, নোটস নাম্বার দিয়ে আমাদের লিখতে হবে। ডেপ্রিসিয়েশন অ্যামোটাইজেশন, ডেপ্রিসিয়েশন থাকলো দুটো তিনটে জিনিসের, অ্যামোটাইজেশন থাকলো দুটো তিনটে জিনিসের। তো আমরা পার্ট করে দেখাবো, ডেপ্রিসিয়েশন এত টাকা হয়েছে সব ভিতরে যোগ করে, ডেপ্রিসিয়েশন এত টাকা হয়েছে, অ্যামোটাইজেশন যোগ করে দেখাবো এত টাকা হয়েছে, দেন দুটো অ্যাড করে আমরা নোটসের নাম্বার দিয়ে আমরা লিখে দেবো এত টাকা হয়েছে। আদার এক্সপেন্সেস মানে কি, যে আমাদের বাকি যা যা খরচা আছে, বাকি যাবতীয় যা যা আমাদের পিএলের ডেবিট সাইডে থাকবে, যেগুলো আমরা এইগুলোর মধ্যে আনিনি। আদার এক্সপেন্সেস কী কী হতে পারে আমি বলছি, তাও যেরকম হতে পারে ডিসকাউন্ট অ্যালাউড থাকতে পারে। যেরকম আমরা কী করলাম, আমরা যেটা ইনকামের মধ্যে যেটা আমরা আদার ইনকামসে করেছি সেগুলো এখানে, যে রেন্ট থাকতে পারে, জেনারেল এক্সপেন্সেস থাকতে পারে, প্রিন্টিং স্টেশনারি থাকতে পারে, যা যা আমাদের এক্সট্রা খরচা হচ্ছে, মানে এক্সট্রা না আসলে আমাদের পারিপার্শ্বিক খরচা যেগুলো হচ্ছে সেগুলো আসতে হবে। আরেকটা জিনিস, যদি আমাদের অ্যাডজাস্টমেন্টে আউটস্ট্যান্ডিং বলে কিছু থাকে, তাহলে আউটস্ট্যান্ডিংয়ের ভ্যালুগুলো কিন্তু আমাদের যোগ করতে হবে। ধরা যাক রেন্টে আউটস্ট্যান্ডিং আছে, ধরা যাক বলছে রেন্ট ব্যালেন্স শিটে আছে 5,000 টাকা, আউটস্ট্যান্ডিং আছে 1,000 টাকা। তাহলে আমাদের কী করতে হবে, যখন আমরা আদার এক্সপেন্সেসের নোটস কাটবো তখন আমাদের কী করতে হবে, রেন্ট এত টাকা 5,000 টাকা, অ্যাড আউটস্ট্যান্ডিং রেন্ট বলে আমাদের আরও 1,000 টাকা যোগ করে 6,000 টাকা আমাদের দেখাতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। টোটাল এক্সপেন্সেস আমরা পেয়ে যাবো। এবার এই টোটাল এক্সপেন্সেস আর টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে আমরা কী পাবো, প্রফিট পাবো। সেই প্রফিটটা হবে প্রফিট বিফোর ট্যাক্স। এবারে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্টটা থাকবে যে হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স বা ট্যাক্স এত পার্সেন্ট বা প্রভিশন ফর ট্যাক্স এত পার্সেন্ট। তো আমরা সিম্পলি ওই পার্সেন্টেজটা বাদ দিয়ে, ধরে যাক আমাকে বলছে 10,000 টাকা আমার প্রফিট হয়েছে, আমাকে বলছে 40% আমার ট্যাক্স যাবে, তাহলে 40% মানে 4,000 টাকা বাদ দিয়ে আমি লিখে দেবো প্রফিট আফটার ট্যাক্স বলে 6,000 টাকা। তো এবারে আমি এটা বলতে চাইছি
এই পুরো জিনিসটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই টোটাল রেভিনিউ, তার নিচে রেভিনিউ অপারেশন, আদার ইনকাম, টোটাল এক্সপেন্সেস, কস্ট অফ মেটেরিয়াল কস্ট, মানে পুরো জিনিসটা কিন্তু সিকোয়েন্সলি পর মনে রাখতে হবে। এটা মনে রাখা ছাড়া আর কিন্তু কিছু নেই। আমি বলবো সকালবেলা উঠবে, এগুলো দেখবে, দেখার পরে জাস্ট লিখবে। প্রতিদিন অঙ্ক করো না করো দেখার দরকার নেই, কিন্তু এই ছকটা যেন মনে থাকে। এরপরে এটা আমাদের হয়ে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা এখন যাব ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটও কী বললাম যে এরকম ভার্টিক্যাল ফর্মে হবে। ব্যালেন্স শিটের মধ্যে আমাদের কী কী থাকবে, ফার্স্ট আমরা লিখবো ব্যালেন্স শিট অফ এত, মানে কোম্পানির নাম, অ্যাজ অন ডেট, পার্টিকুলার্স, নোটস নাম্বার এবং অ্যামাউন্ট। এখানে সব কিছু কিন্তু ছক হচ্ছে সেম, প্রফিট অ্যান্ড লসেরও সেম, এটারও সেম, নোটস অ্যাকাউন্টেরও কিন্তু ছক সেম, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের কী আসবে, ইকুইটি অ্যান্ড লাইবিলিটি, বড় করে আমাদের হেডিং করতে হবে। এই ইকুইটি অ্যান্ড লাইবিলিটির নিচে থাকবে 1 নম্বর দেওয়া থাকবে শেয়ার হোল্ডার্স ফান্ড। এই শেয়ার হোল্ডার্স ফান্ডেরও সাবসেকশন থাকবে শেয়ার ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এই যে আমি যা যা বলছি এগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া কোনো রাস্তা নেই, এগুলো ধরে মুখস্থ করতে হবে। তারপরে আস্তে আস্তে জিনিসগুলো ঠিকঠাক হয়ে যাবে, তখন আর এত চাপ নিতে হবে না, যেটা একবার যদি মুখস্থ হয়ে যায়। ফার্স্ট পয়েন্ট আমাদের কী হচ্ছে, ইকুইটি অ্যান্ড লাইবিলিটি, তার আন্ডারে শেয়ার হোল্ডার্স ফান্ড, তার আন্ডারে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল কি, আমাদের কোশ্চেনে বলে দেবে যে এত শেয়ার ইস্যু করা হয়েছে, এত শেয়ার সাবস্ক্রাইব করা হয়েছে, তো আমরা সেটা হিসেবে করে দেবো। এটার একটা স্পেসিফিক ক্যালকুলেশন আছে যেটা অঙ্ক ছাড়া বোঝানো যাবে না। শেয়ার ক্যাপিটালে আমরা মেনলি কী আসবে, সাবস্ক্রাইবড শেয়ার আমাদের আসবে শেয়ার ক্যাপিটালে, ঠিক আছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটা একটা খুব ভালো জিনিস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা এটাও আমাদের অঙ্ক করেই দেখতে হবে। তা আমি ওপর দিয়ে বলেছি, রিজার্ভ মানে কি, যত রিজার্ভ আমাদের আছে, সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ, জেনারেল রিজার্ভ, যত রিজার্ভ আছে সেগুলো আমরা আসবে রিজার্ভ, মানে এগুলো কিন্তু সব নোটসে করতে হবে। নোটসে গিয়ে আমাদের দেখাতে হবে রিজার্ভের এত টাকা জেনারেল রিজার্ভ, এত টাকা সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ, এবং তার সাথে আমাদের দেখাতে হবে সারপ্লাস মানে কি, প্রফিট। যে প্রফিটটা আমরা প্রফিট আফটার ট্যাক্স করলাম, সেই প্রফিটটা আমাদের এখানে যাবে, যোগ করে আমরা এখানে লিখব, নোট নম্বর দিয়ে আমরা লিখব অ্যামাউন্টটা, এটা হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এটা আমাদের কী গেল, শেয়ার হোল্ডার্স ফান্ড আমাদের শেষ হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটি মানে কি, যেগুলো আমাদের লং টার্ম, যেগুলো যত লং টার্ম আছে, লং টার্ম দুটো জিনিসই থাকবে। একটা হচ্ছে লং টার্ম বড়োইং, মানে লোন যদি আমরা কিছু নিয়ে থাকি, আলটিমেট এটাই থাকে ম্যাক্সিমাম। তার সাথে ডিবেঞ্চার থাকে, পাবলিকের থেকে যদি কিছু আমরা কিনি সেটা থাকে, মানে কিনি না, মানে নিয়ে থাকি যদি আমরা ধার। এর সাথে থাকবে কি লং টার্ম প্রভিশন, এটা আমাদের দিয়ে দেবে, যদি না দেয় থাকে লিখতে হবে। তারপর আসবে আমাদের থার্ড পয়েন্ট, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটি আমাদের কী আছে, যেগুলো আমাদের কারেন্ট লাইবিলিটি, মানে বেশি আমাদের লং টার্ম কিছু না, শর্ট টার্ম জিনিসপত্র, যত শর্ট টার্ম আছে। ফার্স্ট আসবে কি শর্ট টার্ম বড়োইং, আমরা আগে ছিল লং টার্ম বড়োইং, এবার আসবে শর্ট টার্ম বড়োইং। শর্ট টার্ম বড়োইং মানে কী হবে, যেগুলো ছোটো, মানে বেশি দিনের জন্য কিছু নেওয়া হয়নি, লোন হতে পারে, শর্ট টার্ম কিছু, শর্ট টার্ম বড়োইং গেল। তারপরে আসবে ট্রেড পেয়েবেল। ট্রেড পেয়েবেলের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে ক্রেডিটর্স মানে হচ্ছে যে আমরা জানি ক্রেডিটর্স কি। তো ক্রেডিটর্স এখানেও কিছু অ্যাডজাস্টমেন্ট যদি থাকে, কিছু আউটস্ট্যান্ডিং থাকে বা কিছুই থাকে, সেটা আমরা কিন্তু নোটস অ্যাকাউন্টে গিয়ে ওটা অ্যাডজাস্ট করে তারপরে আমরা এখানে আসবো, নোটস নাম্বার দিয়ে দেবো। তারপর আসবে আদার কারেন্ট লাইবিলিটিস বলতে কী থাকে, এখানে আমাদের আসবে যত আউটস্ট্যান্ডিং আমরা আগের বার করে এসেছি, এই একটু আগে যে আমরা যে আউটস্ট্যান্ডিংগুলো করে আসবো, মানে পিএলের জন্য যেটা আমরা করছিলাম না, প্রত্যেকটার সাথে যোগ করছিলাম, তো এই আউটস্ট্যান্ডিংগুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে। মেনলি যত আউটস্ট্যান্ডিং আছে সেটা আমাদের আসবে হচ্ছে গিয়ে কোথায়, আদার কারেন্ট লাইবিলিটিসে। এরপরে আসবে আমাদের শর্ট টার্ম প্রভিশন আমাদের কি, আমাদের অনেক জায়গায় থাকবে যে প্রভিশন ফর ট্যাক্স। তারপরে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে প্রোপোজ ডিভিডেন্ড, এটা একটা আলাদা ক্যালকুলেশন থাকবে, এটা অঙ্ক ছাড়া মানে অঙ্ক ছাড়া এটা বোঝানো যাবে না। তো সেই জিনিসটা এখানে এসে তার সাথে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, এটা এখন ডিডিটি বলে, তো এটা এখন আছে, কয়েকটা অঙ্কে থাকে, কয়েকটা অঙ্কে থাকে না। তো এটা এখন কি, এটা উঠে গেছে, ঠিক আছে, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সটা, তাও কয়েকটা অঙ্কে দিয়ে দেয় এবং সেটা রেটও দিয়ে দেয়। তো সেটা আমাদের দেখতে হবে, এটা অঙ্ক ওয়াইজ থাকবে। মেনলি শর্ট টার্ম প্রভিশন আসবে, প্রভিশন ফর ট্যাক্স ধরা যেতে পারে। আর প্রভিশন ফর ট্যাক্স মানে হচ্ছে যেটা আমরা পিএল থেকে যেটা আমরা বাদ দিয়েছিলাম, পিএলে আমরা যেটা নেট প্রফিট বিফোর ট্যাক্স করে যা লেস করলাম ট্যাক্সটা, সেই ট্যাক্সটা আমাদের এখানে আসবে। তো এগুলো আমাদের হয়ে গেল লাইবিলিটি সাইড। ইকুইটি অ্যান্ড লাইবিলিটি সাইডটা আমাদের কমপ্লিট হয়ে গেলো। এগুলো ধরে মুখস্থ করতে হবে। আমি আবার একবার বলে দিচ্ছি, ইকুইটি অ্যান্ড লাইবিলিটি, ফার্স্ট হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। 2 নম্বর হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, লং টার্ম বড়োইং, লং টার্ম প্রভিশন। 3 নম্বর হচ্ছে কারেন্ট লাইবিলিটি, শর্ট টার্ম বড়োইং, ট্রেড পেয়েবেল, আদার কারেন্ট লাইবিলিটি এবং শর্ট টার্ম প্রভিশন। এগুলো কিন্তু একদম পরপর করেই করতে হবে। তারপর আমাদের আসবে অ্যাসেট সাইড। এখানে আমাদের ফার্স্ট পয়েন্ট হবে নন কারেন্ট অ্যাসেটস মানে লং টার্ম জিনিসপত্র।
তার আন্ডারে থাকবে সাবসেকশনে ফিক্স অ্যাসেটস, এ দিয়ে থাকবে ফিক্স অ্যাসেটস। ফিক্স অ্যাসেটসও আমরা এর আগে পড়লাম দু ধরনের হয়, ট্যাঞ্জেবল, ইনট্যাঞ্জেবল। তো আমরা এখানে লিখবো ট্যাঞ্জেবল মানে হচ্ছে যেগুলো আমরা, তোমরা জানো, যেগুলো আমরা ধরতে পারি, যেগুলো আমরা বুঝতে পারি, মানে বুঝতে পারি না, যেগুলো আমরা ফিল করতে পারি, ফার্নিচার, বিল্ডিং, প্রপার্টি, ল্যান্ড, এগুলো। তো এখন কী হচ্ছে, এই ট্যাঞ্জেবল অ্যাসেটসে যেটা থাকবে সেখানে আমাদেরকে ব্যালেন্স শিটে দেওয়া থাকবে, ঠিক আছে, ফিক্স ফার্নিচার, বিল্ডিং এরকম দেওয়া থাকবে। তো আমাদের এগুলো যোগ করতে হবে, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের এগুলোর মধ্যে ডেপ্রিসিয়েশন থাকে, ডেপ্রিসিয়েশন কিন্তু তাহলে বাদ দিয়ে এটা আমাদের আনতে হবে। এই পুরো কাজটা হবে কোথায়, সেই নোটস অ্যাকাউন্টে। আর নোটস অ্যাকাউন্ট হচ্ছে, নোটস অ্যাকাউন্ট ছাড়া এই জিনিস অঙ্ক করাই যাবে না। তো নোটস অ্যাকাউন্টে আমাদের ওটা করতে হবে। ইনট্যাঞ্জেবল অ্যাসেটসের জন্য সেম জিনিস, যদি ওখানে অ্যামোর্টাইজেশন থাকে বা কিছু থাকে সেগুলো ওখানে বাদ দিয়ে আসতে হবে এবং নোটসে তার নাম্বার লিখতে হবে। তারপরে আসবে বি, নন কারেন্ট ইনভেস্টমেন্ট, মানে যেগুলো আর কি অনেক বড় ইনভেস্টমেন্ট যেগুলো থাকে না, গভর্নমেন্ট বন্ডসে ইনভেস্ট করা থাকে 12%, ওটা পার্সেন্টেজ দেওয়া থাকে। তো যাই হোক, তো এইটা আসবে আমাদের নন কারেন্ট ইনভেস্টমেন্টসে। তারপরে আসবে কি, আচ্ছা যদি কিছু, এটা সাধারণত নোটস দেওয়ার দরকার পড়ে না, কারণ একটাই থাকে। যদি দুটো তিনটা থাকে তাহলে কিন্তু ওখানে বাইরে থেকে যোগ করে নোটস নাম্বার দিয়ে লিখতে হবে। তারপরে আমাদের কি আসবে, আদার নন কারেন্ট অ্যাসেটস। এখানে আদার নন কারেন্ট অ্যাসেটসে বলতে যে ওটা ছাড়া যেগুলো আমাদের আছে নন কারেন্ট অ্যাসেটসে, মেনলি এটা থাকে না, তাও যদি এটাতে মেনলি আসে হচ্ছে কি, লং টার্ম যদি লোন আমি কাউকে দিয়ে থাকি, লোন আমি যদি কাউকে দিই লং টার্ম হিসাবে, তাহলে সেটা এখানে আসতে পারে। এটা আমাদের নন কারেন্ট অ্যাসেটস শেষ হলো। এবার আসবে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসের মধ্যে আমাদের অনেকগুলো পয়েন্ট আছে। ফার্স্ট হবে হচ্ছে কি কারেন্ট ইনভেস্টমেন্ট। কারেন্ট ইনভেস্টমেন্ট কি, শর্ট টার্ম যদি আমরা কোনো ইনভেস্ট করে থাকি তাহলে সেটা আসবে কারেন্ট ইনভেস্টমেন্টে। তারপর আসবে কি ইনভেন্টরি। ইনভেন্টরি মানে আমরা জানি ক্লোজিং স্টক, নর্মাল ক্লোজিং স্টক বলে আমরা লিখে দেবো, নোটসের সাধারণ দরকার পড়ে না এখানে। তারপর আসবে ট্রেড রিসিভেবল। এটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজই কিন্তু করতে হবে। ট্রেড রিসিভেবল মানে কি, ডেটর্সের থেকে যদি কিছু অ্যাডলেস যদি থাকে, ডিসকাউন্ট দেওয়া থাকে, ব্যাড ডেপ থাকে, তো আমরা এগুলো বাদ দিয়ে ওখান থেকে নোটসের অ্যাকাউন্টে লিখে এখানে চলে আসবে আমাদের ট্রেড রিসিভেবল। তারপরে আমাদের আসবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কী বোঝায়, ক্যাশ এবং ব্যাঙ্ক দুটো একসাথে। এখানে আমাদের নোটস অ্যাকাউন্ট খুলতেই হবে যদি ক্যাশ ব্যাঙ্ক দুটোই থাকে। তো নোটস অ্যাকাউন্ট খুলে আমরা দেখিয়ে দেবো যে হচ্ছে ক্যাশ এত, ব্যাঙ্কে এত, যোগ করে নোটস অ্যাকাউন্ট লিখে আমরা দিয়ে দেবো এত টাকা। এরপর আসবে শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স। শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স, আমরা যদি কাউকে লোন দিয়ে থাকি শর্ট টার্মের জন্য, মেনলি এইটাই দেওয়া থাকে, শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সই থাকে, লং টার্ম থাকে না, মানে আদার নন কারেন্ট অ্যাসেটসটা থাকে না, মেনলি থাকে না, তাও দিতে পারে, সিওর কোনো ভরসা নেই। তো শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স মানে যদি আমরা কিছু লোনস কাউকে দিয়ে থাকি শর্ট টার্মের জন্য। এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে আদার কারেন্ট অ্যাসেটস। আদার কারেন্ট অ্যাসেটস মানে কী বোঝায়, যে আমরা অ্যাডভান্স দিচ্ছি, কিছু প্রিপেড অ্যাডভান্স যেগুলো আমরা দিই না, মোবাইলে যেরকম বিল দেওয়া হয়, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া হয়, তো এইগুলো হচ্ছে অ্যাডভান্স যেটা থাকবে সেটা আমাদের থাকবে আদার কারেন্ট অ্যাসেটসে। এইটা আমরা টোটাল করবো, যোগ করবো, দুটো মিলে যাওয়ার কথা। যাই হোক, তো এবার আমি একবার শুরু থেকে তাও বলে দিচ্ছি। অ্যাসেটস ফার্স্ট, নন কারেন্ট অ্যাসেটস, এ পয়েন্ট দিয়ে ফিক্স অ্যাসেটস, ইনট্যাঞ্জেবল, ট্যাঞ্জেবল লিখে দেবো। বি, নন কারেন্ট ইনভেস্টমেন্ট, আমাদের যা থাকবে থাকবে, না থাকলে না থাকবে। সি হচ্ছে গিয়ে আদার নন কারেন্ট অ্যাসেটস। তারপর আসবে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসে আমাদের ফার্স্ট হবে কারেন্ট ইনভেস্টমেন্ট, দেন ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স এবং লাস্টলি আদার কারেন্ট অ্যাসেটস। এই দুটো আমাদের যোগ করতে হবে, যোগ করে আমাদের কাজ শেষ। নোটস অ্যাকাউন্টে কী হয়, নোটস অ্যাকাউন্টে কী হবে আমি তো বলে দিচ্ছি। নোটস অ্যাকাউন্টে আমরা অঙ্ক করতে করতে এটা ভালো বুঝতে পারবো। নোটস অ্যাকাউন্টে আমরা কীভাবে করি, যা পয়েন্ট আমাদের দরকার, ধরা যাক আমরা করছি চেঞ্জ ইন ইনভেন্টরি, ঠিক আছে, তো আমরা কী করবো, 1 নম্বর দেবো, চেঞ্জ ইন ইনভেন্টরি লিখবো, নিচে একটা দাগ কাটবো, কেটে আমাদের কী করতে হবে, ওপেনিং স্টক এত টাকা লেস ক্লোজিং স্টক এত টাকা করে যে অ্যামাউন্টটা থাকবে সেটা আমরা আউটারে লিখবো এবং সেই অ্যামাউন্টটাই আমরা এখানে নিয়ে চলে আসবো। যেহেতু এটার ফার্স্টে 1 দেওয়া আছে তাই আমরা নোটস অ্যাকাউন্টে 1 লিখে দেবো। খুবই সিম্পল জিনিস, কিন্তু মেন খেলাটা হচ্ছে গিয়ে টাইমিং। এই পুরো প্রায় এই অঙ্কটা আমাদের কত পাতা হবে, পিএল 1 পাতা, ব্যালেন্স শিট 1 পাতা এবং নোটস অ্যাকাউন্টে লেগে যাবে 2 থেকে 3 পাতা, মানে প্রায় 5 পাতার মতো প্রায় কিন্তু অঙ্কটা হবে। এই পুরো অঙ্কটা আমাদের কিন্তু নামাতে হবে খুবই বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টার মধ্যে, আর আধ ঘন্টার বেশি কিন্তু এই অঙ্কে দেওয়া যাবে না। তো পুরো জিনিসটা অত তাড়াতাড়ি করতে হবে। তো এইটা পুরো স্পিডটা আসবে প্র্যাকটিস করতে করতে, আর সেটা তখনই আসবে যখনই পুরো ছকটা মুখস্থ থাকবে। পুরো ছকটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও, লিখলেই সুবিধা হবে। এটা ফটো তুলে রাখবো, প্রিন্ট করে নেবো, এইসব করলে হবে না।
লিখে নাও, কারণ এগুলো লেখাটা মেন, একটা লেখাতে একটা মেমোরি কাজ করে। তো এটা লিখে নাও, লিখে একদম মুখস্থ করে নেবে, প্রত্যেকদিন সকালবেলা উঠে দেখবে এবং লিখবে, প্রত্যেকদিন লিখবে, এটা মুখস্থ হয়ে যাবে, ফলে আর কোনো অসুবিধা হবে না। পরের ক্লাসে আমরা একটা অঙ্ক করব, ততক্ষণের জন্য গুড বাই।